এক সময় ছিল তখন পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার জন্য পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে শুভাকাঙ্ক্ষীদের ভিড় লেগে যেত। যারা নকল করে পরীক্ষায় পাশ করতে চায় তাদেরকেও শিখতে হতো নানান কসরত। আর এসব ঠেকাতে শিক্ষকদের যেমন কঠোর হতে হতো, তেমনি পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে পুলিশ আর আনসার দিয়ে পাহারাও বসাতে হতো। এখন আর সেদিন নেই। এখন পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, উত্তরপত্র জালিয়াতি হয়, নম্বর জালিয়াতি হয়, ফেসবুকের মাধ্যমে ফলাফল পরিবর্তনের জন্য টাকার চুক্তি পর্যন্ত হয় আরো অনেক কিছুই। আর এসব নিয়েই এবারের তালাশ। বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোতে পাশের হার বাড়ছে প্রতি বছর, অর্থাৎ শিক্ষার হারও বাড়ছে, শিক্ষার মানও নিশ্চয়ই বাড়ছে। কারণ এই শিক্ষার মান বাড়ানোর জন্যই নতুন নতুন পরীক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। আর এসব নিয়ে যত আলোচনা সমালোচনা হচ্ছে তা আসলে শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চলতেই সহায়তা করছে। পরীক্ষায় নকল বন্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে সরকারকে, সাফল্য এসেছে। নকল নিয়ে এখন আর তেমন কথা হয় না, মাঝে মাঝে কথা যা ওঠে তা ওই শিক্ষার মান নিয়েই। সকলেরই থাকে মনোযোগ থাকে যে কি করে ভালো ফল পাবে, সেটা অর্জন করার জন্য তারা কোচিং সেন্টারে যাচ্ছে, তারা গাইড বুকের উপর নির্ভর করছে। আর শিক্ষকরাও তারাও মনে করছেন তারাও এই বাণিজ্যের সাথে একভাবে না একভাবে যুক্ত হয়ে যাচ্ছেন। শিক্ষাও সেই রকম পণ্যে পরিণত হয়ে গেছে। 2015 সালের কথা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে বিষয়টি। পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে কৃষি ডিপ্লোমা কোর্সের 6ষ্ঠ সেমিস্টার পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা এভাবেই নকল করে। শুধু নকল নয়, স্বামীর পরীক্ষা দিচ্ছে স্ত্রী আর ভাইয়ের পরীক্ষা দিচ্ছে বোন। পরিদর্শকদের ভূমিকা দর্শকের মতো। এটা কি লেখা এডমিটে? পরীক্ষাগুলো তুমি দিয়ে দিচ্ছ। নকলের পরিমাণ অনেক কমে গেছে। শুরু থেকে এই কথা বলার পর এসব দৃশ্য দেখানোটা নিশ্চয়ই অযৌক্তিক। তাহলে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরে নিন, কিন্তু আসল ঘটনা তো ঘটছে পরীক্ষার হলে ঢোকার আগেই। এই যে দেখুন, আমার হাতে সিল করা একটা প্যাকেট, একটা পাবলিক পরীক্ষার জন্য জরুরি এবং গোপনীয় কিছু আছে এর ভেতরে, না হলে সিল করা থাকবে কেন? প্রশ্ন ফাঁস। পাবলিক পরীক্ষাগুলোতে গত কয়েক বছর ধরে এটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে কয়েকবার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে দেখা যাচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষায় বিভিন্ন ধাপে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এর মধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, বিজি প্রেস থেকে কম্পোজ, প্রুফ দেখা, সিলগালা করা, বিতরণের পর্যায়ে এবং পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষা বোর্ড, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা একাডেমি, কোচিং সেন্টার, এমনকি গাইড বই ব্যবসায়ীরাও সরাসরি জড়িত। প্রশ্ন ফাঁস হয় কিভাবে, অথবা ফাঁস হওয়া প্রশ্ন কিভাবে পরীক্ষার্থী পর্যন্ত পৌঁছানো হয়, সে প্রশ্ন আসতেই পারে। তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ফেসবুকে অনেক গ্রুপ বা ব্যক্তির প্রোফাইল আছে যার মাধ্যমে পরীক্ষার সময়ের অনেক আগে থেকেই প্রশ্ন দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। পিএসসি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সব ধরনের পরীক্ষার প্রশ্ন দিতে পারে এসব গ্রুপ বা আইডির মালিকরা। এমনকি উত্তর সহ প্রশ্ন দেবার প্রতিশ্রুতিও থাকে কোনোটাতে।
শুধু প্রশ্ন নয়, পরীক্ষার নম্বর পরিবর্তন করার কাজও করে কেউ কেউ। নিশ্চয়তা নাকি শতভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্রচারণা শিক্ষার্থীদের মনোযোগ কাটছে। যারা পরীক্ষায় পাশের জন্য পড়ালেখার বিকল্প পথ খোঁজে তারা এদিকে ঝুঁকছে। কিন্তু এসব প্রচারণা কি আসলেই বিশ্বাসযোগ্য? আসলেই কি এভাবে পরীক্ষায় পাশ করা যায়? এসব প্রচারণা বিশ্বাসযোগ্য হোক বা না হোক, এভাবে পরীক্ষায় পাশ করা যাক বা না যাক, যারা এ পথে হেঁটে পরীক্ষা নামক দেয়াল টপকাতে চায় তাদের বিশ্বাস করানোর জন্য আসলেই অনেক যুক্তি আছে। প্রান্তিক ছদ্মনাম 2016 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক চেষ্টাই করেছে প্রান্তিক। না, সেটা লেখাপড়া নয়, বরং কিভাবে না পড়ে পরীক্ষায় পাশ করা যায় সেদিকেই মনোযোগ ছিল তার। ভিন্নভাবে পরীক্ষার ফল ভালো করার চেষ্টায় টাকাও খরচ করে প্রান্তিক। নুরুল ইসলাম নাম একজন, তিনি রেজাল্ট চেঞ্জ করে দিবে, মানে গোল্ডেন এ প্লাসের জন্য 15,000, এ প্লাসের জন্য 10,000, এরপর এ গ্রেডের জন্য 8,000, এইভাবে দেওয়া। তার কথা হলো আগে তাকে 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। ফলাফল পরিবর্তনের জন্য একজন অগ্রিম টাকা চেয়ে বসায় প্রান্তিক তাকে আর বিশ্বাস করতে পারল না। শুরু হলো অন্য আরেকজনের সাথে যোগাযোগ। সে আগে টাকা নেবে না, সে বলছে আচ্ছা অ্যাডমিট কার্ড, রেশন কার্ড হোয়াটসঅ্যাপে পাঠাই দাও, আমি নাম্বার সেন্ড করে দিতেছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। তো যেদিন রেজাল্ট দেবে সেদিন সাথে সাথে রেজাল্ট দেওয়ার সাথে সাথে তোমার টাকা ফুল টাকা পেমেন্ট করে দেবে। কিন্তু এক পর্যায়ে কৌশলে টাকা চেয়ে বসে ফলাফল পরিবর্তনকারী। টাকার পরিমাণ তুলনামূলকভাবে কম হওয়ায় দিতে রাজি হয় প্রান্তিক। তোমার বিশ্বাস না করো, তোমার খাতা ছবি পাঠাইতেছি আমি, আমরা দুজন মিলা তাকে 3,000 করে 6,000 টাকা সেন্ড করলাম। এবার ওই ফলাফল পরিবর্তনকারী প্রান্তিককে ব্ল্যাকমেইল করা শুরু করলো। তারা আমাদের থেকে আরো 2,000 টাকা এক্সট্রা চাইলো। তো এখন দাও, সকালের মধ্যে 10টার মধ্যে 2,000 টাকা দেবে না তোমরা ফেল করবা। অর্থাৎ ফাঁদে পড়ে গেল সে। ভুল তো করলাম আমি, প্লাস এটা আমার নিজের দোষী হয়েছে, কারণ আমি নিজে ওর কাছে গেছি, ও আমার কাছে আসে নাই। কিন্তু এভাবে যে ফলাফল পরিবর্তন করা যায় সে বিশ্বাস কিভাবে হলো প্রান্তিকের? আমরা এটা তেমন বড় বিষয় মনে করি না। আমরা সবচেয়ে বেশি বড় বিষয় মনে করছি ভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, এগুলো আউট হয়ে যায়। রেজাল্ট চেঞ্জ করে কি ব্যাপার? টাকা দিয়ে ফলাফল পরিবর্তনের জন্য নিজস্ব যুক্তি দাঁড় করেছে প্রান্তিক। যাই হোক, এত সব কিছু করেও কিন্তু প্রান্তিক পাশ করতে পারেনি। 3 বিষয়ে ফেল করেছে। প্রান্তিকের সাথে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তাদের কেউ কেউ হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখন কঠোর পরিশ্রম করছে, কেউ কেউ হয়তোবা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, আর কারো কারো টার্গেট হয়তোবা পাবলিক বিশ্ববিদ্যালয়। তাদের কেউ কেউ আবার পরে প্রান্তিকের পথে পা বাড়াবে না তো? প্রথমেই একটা ফোনের কথোপকথন শোনা যাক। মোহাম্মদ আবুল কালাম আজাদ আর একটা রাজ্জাকুল হায়দার, হারুন পিলমারি, এরা অহরহ এডমিশন করায়, মেডিকেলে করায়, বুয়েটে করায়, লেদারে করায়, ঢাকা ইউনিভার্সিটি করায়, জগন্নাথে করায়। কিন্তু পয়সা ছাড়া এরা কাজ করবে না। যদি কোনো ওয়ে থাকে, ওয়ে আছে, কিন্তু আপনার ভাই টাকা না হলে ওয়ে আপনার খুলবে কেমন করে আপনি বলেন? কম পক্ষে 50,000 তো লাগবেই। শিক্ষার্থী কিন্তু জানে না কে এই ফোন করেছে। প্রথমে এক আত্মীয়ের পরিচয়ে কথা বলা শুরু হয়, তারপর মেডিকেলে ভর্তি করিয়ে দেবার জন্য সব ধরনের সহযোগিতা করতে চায়। খোঁজখবর জানতে চায়, নর্মাল কথাবার্তা। সব শেষে বলে যে তুমি যদি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ, যেহেতু আমি তোমাকে হেল্প করতে পারবো। বিভিন্ন কথা বলে বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করে সেই পরোপকারী। বিভিন্ন আবেগপ্রবণ কথাবার্তাও বলে সে। আর হেল্প করার কারণ হচ্ছে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি তাকে চিকিৎসা করতে পারিনি। আমার একটা বাচ্চা ছিল, সেও ছোটবেলায় মারা গেছে। আমার স্বপ্ন ছিল যে তাকে ডাক্তার বানাবো। অবাক ব্যাপার হলো এই শিক্ষার্থীর সব ধরনের ব্যক্তিগত তথ্য জানে ফোনের ও প্রান্তের লোকটি। কিন্তু ভয় হচ্ছে সে এত ইনফরমেশন যেহেতু পেয়ে গেছে আমাদের ক্ষতি করবে। এখন কথা হলো, এসব কি সত্যি সত্যি ঘটে? যদি ঘটেই থাকে তবে পুলিশ বা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করে? এসব প্রশ্নের উত্তরও জানতে চেয়েছে তালাশ টিম। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল জালিয়াত চক্রের বেশ কিছু সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। বাংলাদেশে এখন পর্যন্ত খুব কম ক্ষেত্রেই প্রশ্নপত্র আউট হয়েছে বা প্রশ্ন আউট হয়। মূলত এটা তারা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে।
এসব কাজের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে একাধিক আইডি খুলে প্রশ্ন ফাঁস ও পরীক্ষার ফল পরিবর্তন করে দেওয়ার প্রচারণা চালায়। কাজের ধরন অনুযায়ী টাকার পরিমাণও পরিবর্তন হয়। পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নেয় তারা। বিভিন্ন সময় পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রের ছবি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয় তারা। বেশিরভাগ ক্ষেত্রে এরা পাবলিক পরীক্ষাগুলোকে টার্গেট করে এবং সরকারি চাকরির আমাদের যে পরীক্ষাগুলো আছে এইগুলাকে এরা টার্গেট করে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। একদিন তালাশ টিমের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক আসলেন। এইচএসসির বিএম কোর্সের 2016 সালের পরীক্ষার 100টি উত্তরপত্র তার কাছে, যা তিনি মূল্যায়ন করছেন। পরীক্ষার খাতা মূল্যায়ন নিঃসন্দেহে একটা গোপনীয় কাজ, আর একজন পরীক্ষক হিসেবে সেগুলোর গোপনীয়তা রক্ষা করা একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। কিন্তু কি এমন আছে খাতাগুলোর মধ্যে যা দেখাতে একজন পরীক্ষককে তার পেশাগত নৈতিকতা বিসর্জন দিতে হলো? 4 মিনিট পর। পরীক্ষার খাতার গোপনীয়তা রক্ষা করা জরুরি নাকি তার সাথে জড়িত জালিয়াতি প্রকাশ করাটা জরুরি? এই প্রশ্ন নিয়ে আপনারা ভাবতে থাকুন। ওই 100 খাতার মধ্যে কি আছে সেটা আমরা নিশ্চয়ই দেখব। তার আগে প্রশ্ন ফাঁস এবং জালিয়াত চক্রের একজনের সাথে কথা বলা যাক, যে নিজে এসেছে তালাশ টিমের কাছে তার অনুশোচনা প্রকাশ করতে। এই সাইবারে যারা কাজগুলো করতেছে, প্রশ্ন বিষয়ে অনলাইনে যারা কাজ করতেছে, এরা ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট, এমনকি পরীক্ষার্থী। নরসিংহ একজন টিচার ছিল, আরও কয়েকটা টিচার ছিল, যেমন যারা হল থেকে প্রশ্নগুলো তুলে আমাদেরকে পাঠাইতো। কিছু প্রশ্ন আপনার পাওয়া যায় ভিজি প্রেস থেকে। পরীক্ষার 1 ঘন্টা আগে যে প্রশ্নটা পাইতাম আমরা, তো প্রশ্নটা করতাম ফ্রি, ফেসবুকে আপলোড করে দিতাম। ওরা দেখতো যে আমার পরীক্ষা হয়েছে আপনার 10টা বাজে শুরু, মানে 9টার দিকে বা 8টার দিকে, 8:30টার দিকে বা 6টার দিকে প্রশ্নটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। তখন আমি নিচে করে একটা পোস্ট দিয়ে দিলাম, কিন্তু নেক্সট প্রশ্ন নিতে হলে আগের দিন প্রশ্নটা আমি দিব, 10,000 টাকা দিতে হবে। আমাকে 10,000 টাকা বিকাশে পাঠাইলো। যখন 1 ঘন্টা 2 ঘন্টা আগে টিচারের কাছে প্রশ্নটা পাচ্ছি, তখন প্রশ্নটা আমি আপলোড করে দিতেছি। তখন বলে দিয়েছিলাম, গতকালকে অনেকে বিশ্বাস করে নাই, তাদেরকে আমি দেখাইলাম যে দেখো প্রশ্নগুলো কমন আসছে কিনা। দিলে বিকাশে টাকা দিত। যখন আপনি প্রশ্ন নিচ্ছেন, আমি তখন বললাম তুমি এরকম হইতে পারো, তুমি সাংবাদিক হইতে পারো, তোমার গার্ডিয়ানের এক কপি ভোটার আইডি কার্ডের ছবি দাও, বা তোমার ভোটার আইডি কার্ডের ছবি দাও। তখন আমাকে যে কোন ছবিটা তুলে দিল, ওই ছবিটা আর ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বিকাশ করে ফেললাম। সিমগুলো কিন্তু ফেক বায়োমেট্রিক করা যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। দোকানে গিয়ে যদি চান যে আমার একটা সিম লাগবে বায়োমেট্রিক, তখনও কিন্তু আপনাকে দিয়ে দিবে। অনুষ্ঠানের শুরুর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের এক পরীক্ষার সিল করা এই প্যাকেট আপনাদের দেখিয়েছিলাম। এখানে লেখা আছে ক সেট এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল পরীক্ষা 2016, বিষয় সিভিল কনস্ট্রাকশন 2 দ্বিতীয় পত্র। তাহলে কি প্রশ্নপত্র আছে এর ভেতরে? বিজি প্রেসের সিল মানে নিশ্চয় গোপনীয় কিছুই আছে এর ভেতরে। তাই অনুসন্ধানের সময়টাতে অনেক ইচ্ছে হলেও আমরা এটা খুলে দেখার সাহস করিনি। কিন্তু এবার বলুন, এই প্যাকেট কি আমাদের কাছে আসার কথা? যাই হোক, চলুন একটু কারিগরি শিক্ষা বোর্ড থেকে ঘুরে আসা যাক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডের অধীনে প্রায় 7,000 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কারিগরি বোর্ডের অধীনেই। তো আমার মনে হয় যে সময়ের সঙ্গেই আমাদেরকে ডিসেন্ট্রালাইজেশনের দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি যে আমাদের আঞ্চলিক অফিস হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিটি শাখারই নানা অসঙ্গতি ধরা পড়ে তালাশ টিমের অনুসন্ধানে। প্রশ্ন ফাঁস,
খাতা জালিয়াতি, নম্বর জালিয়াতির অনেক অভিযোগ আছে এই বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। এই শিক্ষা বোর্ড ভবনের ভেতরে ঢুকলে দেখা যায় শিক্ষার্থীদের মূল্যবান সার্টিফিকেট পড়ে আছে বারান্দায়। ওএমআর সম্বলিত পরীক্ষার খাতা দেখা গেল সিঁড়ির গোড়ায়। এটা বোর্ডের নিজস্ব প্রেস। এখানে বোর্ডের খাতা, প্রশ্নপত্র সহ বিভিন্ন প্রকাশনা ছাপা হয়। তালাশ টিমকে এ পর্যন্ত আসতে একটুও বেগ পেতে হয়নি। একদিন 2 দিন নয়, টানা কয়েকদিন এই প্রেসের আশেপাশে যেতে পেরেছে তালাশ টিম। এখানে কেউ অন্য উদ্দেশ্যে আসলে হয়তো সেটাও করা সম্ভব। ছাপা হয় ফার্স্ট সেমিস্টারে যেসব ছাত্র পড়ে এদের কোশ্চেন, এরা কি এই কোশ্চেন পয়সাতে কিনতে আসবে না। প্রশ্ন ফাঁস এই বোর্ডেরও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন ফাঁসের গুঞ্জন প্রায় প্রতি বছর শোনা যায়। কর্তৃপক্ষও মাঝে মাঝে স্বীকার করে। এবছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের কয়েকটি পর্বের কয়েকটি বিষয়ের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার কয়েকদিন আগেই পাওয়া যায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। এটা নিয়ে আদালত পর্যন্ত যায় বোর্ড কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁস হলে তদন্ত কমিটি হয়, তদন্তের পর প্রতিবেদন দাখিল হয়। কখনো কখনো জড়িতদের প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু প্রশ্ন ফাঁস বন্ধ হয় না। স্পেসিফিক বলা যাবে না যে কোথা থেকে হয়েছে, কারণ এটা তদন্তকারী কর্তৃপক্ষ যারা আছে তারা করছে। বোর্ডে নিজস্ব কোনো তদন্ত ব্যবস্থা হয়েছে? বোর্ডে তো আমরা তদন্ত করেছি। সেখানে কিছু বেরিয়ে না, ওখানে আমাদের ওরকম যা বোর্ড সম্পৃক্ত বা এরকম কোনো তথ্য এর মধ্যে আসে নাই। একটু আগে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রেস ম্যানেজারকে দেখেছেন, তিনি একজন 3য় শ্রেণীর কর্মচারী ছিলেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি 2য় শ্রেণীর কর্মকর্তা হয়েছেন। এই বাড়ি তার নিজের, অবৈধ সম্পদ অর্জনের মামলাও আছে তার বিরুদ্ধে। আসলে তো টাকা, আসলে তো আর কোনো কিছু না। এদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য পুরান কেসগুলি পরে এরা এইগুলি দেখে দেখে আর এইগুলি মনে হয় যে টাকা পয়সা কামাইতে পারবে, এইগুলি খুঁজে খুঁজে বাইর করে। এটা একটা উদাহরণ মাত্র, খুঁজলে হয়তো আরো অনেক কিছুই পাওয়া যাবে। আমরা জানতে চেয়েছিলাম পরীক্ষার খাতার গোপনীয়তা রক্ষা করা জরুরি নাকি তার সাথে জড়িত জালিয়াতি প্রকাশ করা জরুরি। প্রসঙ্গ ছিল তালাশ টিমের কাছে আসা সেই 100টি খাতা। এবার তাহলে সেই খাতাগুলোর ভেতরের রহস্য উদ্ঘাটন করা যাক। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম কোর্সের 2016 সালের পরীক্ষার ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা 1 বিষয়ের পরীক্ষার 100 খাতা। এই পরীক্ষক খাতাগুলো মূল্যায়ন করছিলেন। খাতা মূল্যায়ন করতে গিয়ে তিনি দেখলেন প্রত্যেকটি খাতার হাতের লেখা এক রকম। শুধু হাতের লেখা নয়, খাতায় যেসব উত্তর লেখা হয়েছে সেসব উত্তরও প্রায় হুবহু এক। নাম্বারের ভিন্নতা দেখা যাচ্ছে, এটা তাহলে কেন হলো? যদি একই জন লেখে, সুকৌশলে এগুলো আলাদা করার চেষ্টা করা হয়েছে। এখানে কয়টা পয়েন্ট দিয়েছে, এখানে কয়টা পয়েন্ট দিয়েছে, একই হাতের লেখা, কিন্তু একই হাতের লেখা ইচ্ছে করে কম বেশি করানো হয়েছে যাতে নাম্বার কম বেশি হয়। এরকম কয়েকটা খাতা পাওয়া গেছে, অনেকগুলো খাতা আছে, পরপর কিছুই লেখা নেই। এখানে পরীক্ষার নামও লেখা নেই, পরীক্ষার সময় লেখা নেই। বিষয় একজন স্টুডেন্ট তো এরকম করবে না, তাই না? পরীক্ষার হলে বাইরে করা এই কারণে যে পরীক্ষার হলে যেটুকু সময় থাকে ওই সময়ের ভিতরে এতগুলো খাতাও লেখা সম্ভব না, এতভাবে লেখাও সম্ভব না, এতগুলো কৌশল অবলম্বন করা কারো পক্ষে সম্ভব না। ফেল করেছে তাকে মানে পাস করানোর জন্য হতে পারে। দ্বিতীয় হতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠানের কোনো স্টুডেন্টই নেই, স্টুডেন্টের রেজাল্ট দেখানোর জন্য সেটা হতে পারে। না, এটা আমার কাছে এরকম জানা নাই। মানে এটা যদি হয়ে থাকে তাহলে সেটা কেমন সম্ভব? তা তো জানি না। এই প্রশ্ন যেহেতু আমার কাছে কেউ করে নাই, কোনো রিপোর্ট করে নাই, ফলে আমি উত্তর দেবো কি করে। যে ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার্থী তাদের যোগসাজশ থাকতে পারে, তাদের সংশ্লিষ্টতা ছাড়া কোনোভাবেই একই হাতের লেখা হওয়া বা একই রকম উত্তর হওয়া কোনো সম্ভাবনা নাই। এই শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই ভালোই করেছে। আপনারা কি তাদের পরিচয় জানতে চান? না, তালাশ টিম তাদের পরিচয় প্রকাশ করতে চায় না। আমরা বিশ্বাস করি তাতেই সবকিছু বদলে যাবে না, কারণ কয়েকজন মাত্র শিক্ষার্থীর একার পক্ষে নিশ্চয়ই এসব কাজ করা সম্ভব হয়নি।
আর করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়ার ধৃষ্টতাও আমাদের নেই, কারণ আমরা জানি সংশ্লিষ্টরা সেটা আমাদের চেয়ে ভালো জানেন। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে। সাথে সাথে তোমার টাকা ফুল টাকা পেমেন্ট করে দেবে। কিন্তু এক পর্যায়ে কৌশলে টাকা চেয়ে বসে ফলাফল পরিবর্তনকারী। টাকার পরিমাণ তুলনামূলকভাবে কম হওয়ায় দিতে রাজি হয় প্রান্তিক। তোমার বিশ্বাস না করো, তোমাদের খাতা ছবি পাঠাইতেছি আমি। আমরা দুজন মিলা তাকে 3000 করে 6000 টাকা সেন্ড করলাম। এবার ওই ফলাফল পরিবর্তনকারী প্রান্তিককে ব্ল্যাকমেইল করা শুরু করলো। তারা আমাদের থেকে আরো 2000 টাকা এক্সট্রা চাইলো। তো এখন দাও, সকালের মধ্যে 10টার মধ্যে 2000 টাকা দেবে, না তোমরা ফেল করবা। অর্থাৎ ফাঁদে পড়ে গেল সে। ভুল তো করলাম আমি, প্লাস এটা আমার নিজের দোষী হয়েছে, কারণ আমি নিজে ওর কাছে গেছি, ও আমার কাছে আসে নাই। কিন্তু এভাবে যে ফলাফল পরিবর্তন করা যায় সে বিশ্বাস কিভাবে হলো প্রান্তিকের? আমরা এটা তেমন বড় বিষয় মনে করি না। আমরা সবচেয়ে বেশি বড় বিষয় মনে করছি ভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, এগুলো আউট হয়ে যায়। রেজাল্ট চেঞ্জ করা কি ব্যাপার? টাকা দিয়ে ফলাফল পরিবর্তনের জন্য নিজস্ব যুক্তি দাঁড় করেছে প্রান্তিক। যাই হোক, এত সব কিছু করেও কিন্তু প্রান্তিক পাশ করতে পারেনি। 3 বিষয়ে ফেল করেছে। প্রান্তিকের সাথে পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তাদের কেউ কেউ হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখন কঠোর পরিশ্রম করছে, কেউ কেউ হয়তোবা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, আর কারো কারো টার্গেট হয়তোবা পাবলিক বিশ্ববিদ্যালয়। তাদের কেউ কেউ আবার পরে প্রান্তিকের পথে পা বাড়াবে না তো? প্রথমেই একটা ফোনের কথোপকথন শোনা যাক। মোহাম্মদ আবুল কালাম আজাদ আর একটা হচ্ছে রাজ্জাকুল হায়দার, হারুন পিলমারি, এরা অহরহ এডমিশন করায়, মেডিকেলে করায়, বুয়েটে করায়, লেদারে করায়, ঢাকা ইউনিভার্সিটি করায়, জগন্নাথে করায়। কিন্তু পয়সা ছাড়া এরা কাজ করবে না। যদি কোনো ওয়ে থাকে, ওয়ে আছে, কিন্তু আপনার ভাই টাকা না হলে ওয়ে আপনার খুলবে কেমন করে আপনি বলেন? কম পক্ষে 50,000 তো লাগবেই। শিক্ষার্থী কিন্তু জানে না কে এই ফোন করেছে। প্রথমে এক আত্মীয়ের পরিচয়ে কথা বলা শুরু হয়, তারপর মেডিকেলে ভর্তি করিয়ে দেবার জন্য সব ধরনের সহযোগিতা করতে চায়। খোঁজখবর জানতে চায়, নর্মাল কথাবার্তা। সব শেষে বলে যে তুমি যদি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ, যেহেতু আমি তোমাকে হেল্প করতে পারবো। বিভিন্ন কথা বলে বিশ্বস্ততা অর্জনের চেষ্টা করে সেই পরোপকারী। বিভিন্ন আবেগপ্রবণ কথাবার্তাও বলে সে। আর হেল্প করার কারণ হচ্ছে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি তাকে চিকিৎসা করতে পারিনি। আমার একটা বাচ্চা ছিল, সেও ছোটবেলায় মারা গেছে। আমার স্বপ্ন ছিল যে তাকে ডাক্তার বানাবো। অবাক ব্যাপার হলো এই শিক্ষার্থীর সব ধরনের ব্যক্তিগত তথ্য জানে ফোনের ও প্রান্তের লোকটি। কিন্তু ভয় হচ্ছে সে এত ইনফরমেশন যেহেতু পেয়ে গেছে, আমাদের ক্ষতি করবে। এখন কথা হলো, এসব কি সত্যি সত্যি ঘটে? যদি ঘটেই থাকে তবে পুলিশ বা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করে? এসব প্রশ্নের উত্তরও জানতে চেয়েছে তালাশ টিম। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল জালিয়াত চক্রের বেশ কিছু সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। বাংলাদেশে এখন পর্যন্ত খুব কম ক্ষেত্রেই প্রশ্নপত্র আউট হয়েছে বা প্রশ্ন আউট হয়। মূলত এটা তারা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এসব কাজের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে একাধিক আইডি খুলে প্রশ্ন ফাঁস ও পরীক্ষার ফল পরিবর্তন করে দেওয়ার প্রচারণা চালায়। প্যাকেট আপনাদের দেখিয়েছিলাম, এখানে লেখা আছে ক সেট এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল পরীক্ষা 2016, বিষয় সিভিল কনস্ট্রাকশন 2 দ্বিতীয় পত্র। তাহলে কি প্রশ্নপত্র আছে এর ভেতরে? বিজি প্রেসের সিল মানে নিশ্চয় গোপনীয় কিছুই আছে এর ভেতরে।
তাই অনুসন্ধানের সময়টাতে অনেক ইচ্ছে হলেও আমরা এটা খুলে দেখার সাহস করিনি। কিন্তু এবার বলুন, এই প্যাকেট কি আমাদের কাছে আসার কথা? যাই হোক, চলুন একটু কারিগরি শিক্ষা বোর্ড থেকে ঘুরে আসা যাক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডের অধীনে প্রায় ৭,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কারিগরি বোর্ডের অধীনেই। তো আমার মনে হয় যে সময়ের সঙ্গেই আমাদেরকে ডিসেন্ট্রালাইজেশনের দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি যে আমাদের আঞ্চলিক অফিস হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিটি শাখারই নানা অসঙ্গতি ধরা পড়ে তালাশ টিমের অনুসন্ধানে। প্রশ্ন ফাঁস, খাতা জালিয়াতি, নম্বর জালিয়াতির অনেক অভিযোগ আছে এই বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। এই শিক্ষা বোর্ড ভবনের ভেতরে ঢুকলে দেখা যায় শিক্ষার্থীদের মূল্যবান সার্টিফিকেট পড়ে আছে বারান্দায়। ওএমআর সম্বলিত পরীক্ষার খাতা দেখা গেল সিঁড়ির গোড়ায়। এটা বোর্ডের নিজস্ব প্রেস। এখানে বোর্ডের খাতা, প্রশ্নপত্র সহ বিভিন্ন প্রকাশনা ছাপা হয়। তালাশ টিমকে এ পর্যন্ত আসতে একটুও বেগ পেতে হয়নি। একদিন 2 দিন নয়, টানা কয়েকদিন এই প্রেসের আশেপাশে যেতে পেরেছে তালাশ টিম। এখানে কেউ অন্য উদ্দেশ্যে আসলে হয়তো সেটাও করা সম্ভব। ছাপা হয় ফার্স্ট সেমিস্টারে যেসব ছাত্র পড়ে এদের কোশ্চেন, এরা কি এই দিক কোশ্চেন পয়সাতে কিনতে আসবে না। প্রশ্ন ফাঁস এই বোর্ডেরও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন ফাঁসের গুঞ্জন প্রায় প্রতি বছর শোনা যায়, কর্তৃপক্ষও মাঝে মাঝে স্বীকার করে। এবছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের কয়েকটি পর্বের কয়েকটি বিষয়ের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার কয়েকদিন আগেই পাওয়া যায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। এটা নিয়ে আদালত পর্যন্ত যায় বোর্ড কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁস হলে তদন্ত কমিটি হয়, তদন্তের পর প্রতিবেদন দাখিল হয়। কখনো কখনো জড়িতদের প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু প্রশ্ন ফাঁস বন্ধ হয় না। স্পেসিফিক বলা যাবে না যে কোথা থেকে হয়েছে, কারণ এটা তদন্তকারী কর্তৃপক্ষ যারা আছে তারা করছে। বোর্ডের নিজস্ব কোনো তদন্ত ব্যবস্থা হয়েছে? বোর্ডে তো আমরা তদন্ত করেছি। সেখানে কিছু বেরিয়ে না, ওখানে আমাদের ওরকম যা বোর্ড সম্পৃক্ত বা এরকম কোনো তথ্য এর মধ্যে আসে নাই। একটু আগে কারিগরি শিক্ষা বোর্ডের যে প্রেস ম্যানেজারকে দেখেছেন, তিনি একজন 3য় শ্রেণীর কর্মচারী ছিলেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি 2য় শ্রেণীর কর্মকর্তা হয়েছেন। এই বাড়ি তার নিজের, অবৈধ সম্পদ অর্জনের মামলাও আছে তার বিরুদ্ধে। আসলে তো টাকা, আসলে তো আর কোনো কিছু না। এদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য পুরান কেসগুলি পরে এরা এইগুলি দেখে আর এইগুলি মনে হয় যে টাকা পয়সা কামাইতে পারে ঘটনা হিসেবেই ধরে নিন, কিন্তু আসল ঘটনা তো ঘটছে পরীক্ষার হলে ঢোকার আগেই। এই যে দেখুন, আমার হাতে সিল করা একটা প্যাকেট, একটা পাবলিক পরীক্ষার জন্য জরুরি এবং গোপনীয় কিছু আছে এর ভেতরে, না হলে সিল করা থাকবে কেন? প্রশ্ন ফাঁস পাবলিক পরীক্ষাগুলোতে গত কয়েক বছর ধরে এটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে কয়েকবার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক প্রতিবেদনে দেখা যাচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষায় বিভিন্ন ধাপে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এর মধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, বিজি প্রেস থেকে কম্পোজ, প্রুফ দেখা, সিলগালা করা, বিতরণের পর্যায়ে এবং পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষা বোর্ড, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা একাডেমি, কোচিং সেন্টার, এমনকি গাইড বই ব্যবসায়ীরাও সরাসরি জড়িত। প্রশ্ন ফাঁস হয় কিভাবে, অথবা ফাঁস হওয়া প্রশ্ন কিভাবে পরীক্ষার্থী পর্যন্ত পৌঁছানো হয়, সে প্রশ্ন আসতেই পারে। তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ফেসবুকে অনেক গ্রুপ বা ব্যক্তির প্রোফাইল আছে যার মাধ্যমে পরীক্ষার সময়ের অনেক আগে থেকেই প্রশ্ন দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। পিএসসি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সব ধরনের পরীক্ষার প্রশ্ন দিতে পারে এসব গ্রুপ বা আইডির মালিকরা। এমনকি উত্তর সহ প্রশ্ন দেবার প্রতিশ্রুতিও থাকে কোনোটাতে।
শুধু প্রশ্ন নয়, পরীক্ষার নম্বর পরিবর্তন করার কাজও করে কেউ কেউ। নিশ্চয়তা নাকি শতভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্রচারণা শিক্ষার্থীদের মনোযোগ কাটছে। যারা পরীক্ষায় পাশের জন্য পড়ালেখার বিকল্প পথ খোঁজে তারা এদিকে ঝুঁকছে। কিন্তু এসব প্রচারণা কি আসলেই বিশ্বাসযোগ্য? আসলেই কি এভাবে পরীক্ষায় পাশ করা যায়? এসব প্রচারণা বিশ্বাসযোগ্য হোক বা না হোক, এভাবে পরীক্ষায় পাশ করা যাক বা না যাক, যারা এ পথে হেঁটে পরীক্ষা নামক দেয়াল টপকাতে চায় তাদের বিশ্বাস করানোর জন্য আসলেই অনেক যুক্তি আছে। প্রান্তিক ছদ্মনাম 2016 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক চেষ্টাই করেছে প্রান্তিক। না, সেটা লেখাপড়া নয়, বরং কিভাবে না পড়ে পরীক্ষায় পাশ করা যায় সেদিকেই মনোযোগ ছিল তার। ভিন্নভাবে পরীক্ষার ফল ভালো করার চেষ্টায় টাকাও খরচ করে প্রান্তিক। নুরুল ইসলাম নাম একজন, তিনি রেজাল্ট চেঞ্জ করে দিবে, মানে গোল্ডেন এ প্লাসের জন্য 15,000, এ প্লাসের জন্য 10,000, এরপর এ গ্রেডের জন্য 8,000, এভাবে দেওয়া। তার কথা হলো আগে তাকে 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। ফলাফল পরিবর্তনের জন্য একজন অগ্রিম টাকা চেয়ে বসায় প্রান্তিক তাকে আর বিশ্বাস করতে পারল না। শুরু হলো অন্য আরেকজনের সাথে যোগাযোগ। সে আগে টাকা নেবে না, সে বলছে আচ্ছা অ্যাডমিট কার্ড, রেশন কার্ড হোয়াটসঅ্যাপে পাঠাতে, আমি নাম্বার সেন্ড করে দিতেছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। তো যেদিন রেজাল্ট দেবে সেদিন সাথে সাথে রেজাল্ট। কাজের ধরন অনুযায়ী টাকার পরিমাণও পরিবর্তন হয়। পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নেয় তারা। বিভিন্ন সময় পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রের ছবি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয় তারা। বেশিরভাগ ক্ষেত্রে এরা পাবলিক পরীক্ষাগুলোকে টার্গেট করে এবং সরকারি চাকরির আমাদের যে পরীক্ষাগুলো আছে এইগুলাকে এরা টার্গেট করে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। একদিন তালাশ টিমের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক আসলেন। এইচএসসির বিএম কোর্সের 2016 সালের পরীক্ষার 100টি উত্তরপত্র তার কাছে, যা তিনি মূল্যায়ন করছেন। পরীক্ষার খাতা মূল্যায়ন নিঃসন্দেহে একটা গোপনীয় কাজ, আর একজন পরীক্ষক হিসেবে সেগুলোর গোপনীয়তা রক্ষা করা একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। কিন্তু কি এমন আছে খাতাগুলোর মধ্যে যা দেখাতে একজন পরীক্ষককে তার পেশাগত নৈতিকতা বিসর্জন দিতে হলো? 4 মিনিট পর। পরীক্ষার খাতার গোপনীয়তা রক্ষা করা জরুরি নাকি তার সাথে জড়িত জালিয়াতি প্রকাশ করাটা জরুরি? এই প্রশ্ন নিয়ে আপনারা ভাবতে থাকুন। ওই 100 খাতার মধ্যে কি আছে সেটা আমরা নিশ্চয়ই দেখব। তার আগে প্রশ্ন ফাঁস এবং জালিয়াত চক্রের একজনের সাথে কথা বলা যাক, যে নিজে এসেছে তালাশ টিমের কাছে তার অনুশোচনা প্রকাশ করতে। এই সাইবারে যারা কাজগুলো করতেছে, প্রশ্ন বিষয়ে অনলাইনে যারা কাজ করতেছে, এরা ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট, এমনকি পরীক্ষার্থী। নরসিংদীর একজন টিচার ছিল, আরও কয়েকটা টিচার ছিল, যেমন যারা হল থেকে প্রশ্নগুলো তুলে আমাদেরকে পাঠাইতো। কিছু প্রশ্ন আপনার পাওয়া যায় ভিজি প্রেস থেকে। পরীক্ষার 1 ঘন্টা আগে যে প্রশ্নটা পাইতাম আমরা, তো প্রশ্নটা করতাম ফ্রি, ফেসবুকে আপলোড করে দিতাম। ওরা দেখতো যে আমার পরীক্ষা হয়েছে আপনার 10টা বাজে শুরু, মানে 9টার দিকে বা 8টার দিকে, 8:30টার দিকে বা 6টার দিকে প্রশ্নটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। তখন আমি নিচে করে একটা পোস্ট দিয়ে দিলাম, কিন্তু নেক্সট প্রশ্ন নিতে হলে আগের দিন প্রশ্নটা আমি দিব, 10,000 টাকা দিতে হবে। আমাকে 10,000 টাকা বিকাশে পাঠাইলো। যখন 1 ঘন্টা 2 ঘন্টা আগে টিচারের কাছে প্রশ্নটা পাচ্ছি, তখন প্রশ্নটা আমি আপলোড করে দিতেছি। তখন বলে দিয়েছিলাম, গতকালকে অনেকে বিশ্বাস করে নাই, তাদেরকে আমি দেখাইলাম যে দেখো প্রশ্নগুলো কমন আসছে কিনা। দিলে বিকাশে টাকা দিত। যখন আপনি প্রশ্ন নিচ্ছেন, আমি তখন বললাম তুমি এরকম হইতে পারো, তুমি সাংবাদিক হইতে পারো, তোমার গার্ডিয়ানের এক কপি ভোটার আইডি কার্ডের ছবি দাও, বা তোমার ভোটার আইডি কার্ডের ছবি দাও। তখন আমাকে যে কোন ছবিটা তুলে দিল, ওই ছবিটা আর ওই ন্যাশনাল আইডি কার্ড দেওয়া বিকাশ করে ফেললাম। সিমগুলো কিন্তু ফেক বায়োমেট্রিক করা যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। দোকানে গিয়ে যদি চান যে আমার একটা সিম লাগবে বায়োমেট্রিক, তখনও কিন্তু আপনাকে দিয়ে দিবে। অনুষ্ঠানের শুরুর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের এক পরীক্ষার সিল করা
এক সময় ছিল তখন পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার জন্য পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে শুভাকাঙ্ক্ষীদের ভিড় লেগে যেত। যারা নকল করে পরীক্ষায় পাশ করতে চায় তাদেরকেও শিখতে হতো নানান কসরত। আর এসব ঠেকাতে শিক্ষকদের যেমন কঠোর হতে হতো, তেমনি পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে পুলিশ আর আনসার দিয়ে পাহারাও বসাতে হতো। এখন আর সেদিন নেই। এখন পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, উত্তরপত্র জালিয়াতি হয়, নম্বর জালিয়াতি হয়, ফেসবুকের মাধ্যমে ফলাফল পরিবর্তনের জন্য টাকার চুক্তি পর্যন্ত হয় আরো অনেক কিছুই। আর এসব নিয়েই এবারের তালাশ। বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোতে পাশের হার বাড়ছে প্রতি বছর, অর্থাৎ শিক্ষার হারও বাড়ছে, শিক্ষার মানও নিশ্চয়ই বাড়ছে। কারণ এই শিক্ষার মান বাড়ানোর জন্যই নতুন নতুন পরীক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। আর এসব নিয়ে যত আলোচনা সমালোচনা হচ্ছে তা আসলে শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চলতেই সহায়তা করছে। পরীক্ষায় নকল বন্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে সরকারকে, সাফল্য এসেছে। নকল নিয়ে এখন আর তেমন কথা হয় না, মাঝে মাঝে কথা যা ওঠে তা ওই শিক্ষার মান নিয়েই। সকলেরই থাকে মনোযোগ থাকে যে কি করে ভালো ফল পাবে, সেটা অর্জন করার জন্য তারা কোচিং সেন্টারে যাচ্ছে, তারা গাইড বুকের উপর নির্ভর করছে। আর শিক্ষকরাও তারাও মনে করছেন, তারাও এই বাণিজ্যের সাথে একভাবে না একভাবে যুক্ত হয়ে যাচ্ছেন। শিক্ষাও সেই রকম পণ্যে পরিণত হয়ে গেছে। 2015 সালের কথা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে বিষয়টি। পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের খাসেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে কৃষি ডিপ্লোমা কোর্সের 6ষ্ঠ সেমিস্টার পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা এভাবেই নকল করে। শুধু নকল নয়, স্বামীর পরীক্ষা দিচ্ছে স্ত্রী আর ভাইয়ের পরীক্ষা দিচ্ছে বোন। পরিদর্শকদের ভূমিকা দর্শকের মতো। এটা কি লেখা এডমিটে? পরীক্ষাগুলো তুমি দিয়ে দিচ্ছ। নকলের পরিমাণ অনেক কমে গেছে। শুরু থেকে এই কথা বলার পর এসব দৃশ্য দেখানোটা নিশ্চয়ই অযৌক্তিক। তাহলে এটাকে বিচ্ছিন্ন